দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব দেশের চামড়া খাতের সাম্প্রতিক অবস্থা এবং সেই সঙ্গে এই শিল্পের যে সমস্যা এবং সম্ভাবনা আছে সেটিও আমাদের আলোচনায় উঠে আসবে। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান জনাব শাহিন আহমেদ। জনাব শাহিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। জি, ধন্যবাদ। আলোচনার শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা তো জানি যে চামড়া সংগ্রহের সবচেয়ে বড় মৌসুম হচ্ছে ঈদুল আজহা। তো সেই ঈদুল আজহা উদযাপিত হলো। তো এবার যে চামড়া সংগ্রহের যে আপনারা লক্ষ্যমাত্রা ঠিক করেছিলেন, সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়ার সরবরাহটা আসলে কেমন এবং সেটি লক্ষ্যমাত্রা আপনারা অর্জন করতে পারবেন কিনা? জি দেখুন, আপনার ঈদুল আজহাতে কিন্তু আমরা যে লক্ষ্যমাত্রা ধরেছিলাম ৮০ থেকে ৮৫ লক্ষ পিস পশুর চামড়া আপনার সরবরাহ হবে। আমাদের কাছে যে প্রাপ্ত তথ্য সেই অনুযায়ী কিন্তু আপনার বিভিন্ন জেলা উপজেলাতে আপনার কিন্তু লবণ দিয়ে আপনার এটাকে প্রিজার্ভ করে রাখা হয়েছে। এইবার একটি ভিন্ন আঙ্গিকে আপনার কিন্তু আপনারই হয়েছে, কাজ হয়েছে। বিশেষত যে বাণিজ্য মন্ত্রণালয় ৩০,০০০ মেট্রিক টন লবণ দিয়েছে, এইটা ইউএনওদের মাধ্যমে বিভিন্ন উপজেলাতে আপনার এটা পৌঁছানো হয়েছে, যার ফলে দেখা গেছে যে এইখানে কিন্তু আপনার মাদ্রাসা এবং এতিমখানাগুলো আপনার তারা লবণ দিয়ে সেই আপনার চামড়াগুলো আপনার রেখেছে। তো আমরা ট্যানারি মালিকরা এই পর্যন্ত কিন্তু ৪ লাখ পিস চামড়া আমাদের ঢাকার চামড়া বিশেষত আমাদের ট্যানারিগুলোতে ঢুকেছে এবং ঢাকার পাশে যেমন লালবাগ আড়তগুলো আছে সেখানে আপনার চামড়া মজুত করেছে। আপনার আমিনবাজার যে আড়ত আছে সেখানে মজুত করা হয়েছে এবং বিভিন্ন মাদ্রাসা এবং মসজিদগুলোতে অনেক চামড়া আপনার প্রিজার্ভ করে রাখা হয়েছে। তো এইবার সবচেয়ে আশার আলো যে এবার চামড়া নষ্ট হওয়ার সম্ভাবনা একবারেই কম। তো এইখানে এই প্রেক্ষিতে আমি মনে করি যে আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা এবার অর্জিত হবে। না, আপনি যেটি বলছিলেন যে এবার তো একটি ভিন্ন একটা আয়োজন ছিল, যে সরকার এই প্রথমবারের মতো বিনামূল্যে মাদ্রাসায় এতিমখানাগুলোতে লবণ দিয়েছে। তো আমরা যেটি খোঁজ খবর পেয়েছি, প্লাস আপনাদের মতো উদ্যোক্তা যারা ট্যানারি মালিক তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে খুব বেশি মাদ্রাসা এবং এতিমখানাগুলোতে খুব বেশি চামড়া সংরক্ষণ হয়নি। অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ কেউ লবণ এবং চামড়া দুটোই বিক্রি করে দিয়েছে। আসলে চিত্রটা কেমন? দেখুন, এখানে আমাদের কাছে যে তথ্য সেটাতে আপনি যথার্থ বলেছেন। এটা বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা। কিছু মাদ্রাসা আপনার লবণ বিক্রি করে দিয়েছে এবং চামড়াও বিক্রি করে দিয়েছে। আসলে তারা সেই যে লবণ লাগাবে সেই লোক হয়তো পায়নি বিধায় তারা কিন্তু এই কাজটা করেছে। তবে আমরা মনে করি যে অধিকাংশ আপনার মাদ্রাসা এতিমখানাতে আপনার লবণ দিয়ে চামড়ার প্রিজার্ভ করা হয়েছে এবং এটা কিন্তু আপনার সরাসরি ডিসি এবং ইউএনও মহোদয়ের এটা মনিটর করেছে। আমি মনে করি যে যদি 70%ও যদি আপনার এটা কাজে লাগে তাহলে কিন্তু আমাদের জন্য একটা বড় একটা ফ্যাক্টর এটা। কারণ দেখা গেছে যে অন্ততপক্ষে আমরা তো একটা জিনিস দিয়ে শুরু করলাম যে মাদ্রাসা এবং এতিমখানাদের উদ্বুদ্ধ করা যে ডাইমেনশন এইখানে কিন্তু অতীতে কিন্তু তারা কোনো সময় লবণ দিয়ে চামড়া প্রিজার্ভ করতো না। অন্ততপক্ষে বিনামূল্যে লবণ পাওয়ার কারণে কিন্তু আপনার তাদের ভিতরে একটা মাইন্ডসেটটা চেঞ্জ হয়েছে যে না, ঠিক আছে, আমি বার্গেনিংয়ের জায়গা তৈরি করতে হলে আমি লবণ দিয়ে প্রিজার্ভ করে আমি এটা টেন্ডারের মাধ্যমে আমি ওই প্রক্রিয়া আমি চামড়াগুলো বিক্রি করব। তাহলে দেখা যাবে যে মাদ্রাসা এতিমখানাগুলো প্রপার দাম পাবে। আর এইখানে যদি আপনি লবণ না দিয়ে আপনার যদি যেভাবে রক্তের চামড়া বিক্রি করতে যান, দেখা যায় যে এখানে বার্গেনিংয়ের জায়গা থাকে না। আপনার মৌসুমি ব্যবসায়ী সহ ফরিয়ারা যে দামটা ধরে দেয় সেই দামের উপরে আপনার বিক্রি করতে হয়। তো এইখানে আমি দেখি যে আসলে আফটারঅল যারা এতিমখানা মাদ্রাসা এরা কিন্তু লুজার হচ্ছে এবং ট্যানারি মালিকরা কিন্তু সরাসরি বাজারে হস্তক্ষেপ করতে পারছে না ঢাকার মতো। যেহেতু আমরা ঢাকাতে প্রপার ফ্যাক্টরিগুলো আছে, এখানে কিন্তু ট্যানারি মালিকরা সরাসরি অনেক মাদ্রাসা এতিমখানা থেকে আমরা চামড়া সরাসরি সংগ্রহ করেছে এবং দেখা গেছে যে ঢাকার চামড়া কোনো মাদ্রাসা 800, কোনো মাদ্রাসা 900 পর্যন্ত বিক্রি হয়েছে। কিন্তু এই দামটা কিন্তু ওই যে মধ্যস্বত্বভোগীর বা মৌসুমি ব্যবসায়ী মাঝখানে ছিল না বিধায় কিন্তু এই দামটা পেয়েছে। তো সুতরাং আমি মনে করি যে এইটাকে আরও ডেভেলপ কীভাবে করা যায় এবং সক্ষমতা, অর্থাৎ আপনার ট্যানারি মালিকদের আর্থিকভাবে কীভাবে সক্ষমতা বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে আপনার ব্যবস্থা গ্রহণ করলে হয়তো বা আপনার মনে করেন যে বাজার
যে কন্ট্রোলটা সেটা ট্যানারি মালিকরা করতে না, পারতো। আপনি যেটা বলছিলেন যে দামের প্রসঙ্গ, কিন্তু ছোট ছোট ব্যবসায়ীরা তো বলতেছেন যে তারা, মৌসুমী ব্যবসায়ীরা বলছেন যে তারা চামড়া বিক্রি করতে দাম পায়নি, তারা লুজার হয়েছে। এইটা আসলে কেন, এই অভিযোগটা কেন উঠেছে? এইখানে দেখুন, এইখানে যারা 50-100 পিস চামড়া কিনেছে, কিনে আপনার রাতের বেলা 1টা 2টা 3টা বাজে আপনার বিক্রি করতে আসছে, সে সময় তো আপনার দেখা গেছে যে এই চামড়াটা কিন্তু আসলে হাইডেন মার্চেন্টরাই কিনে, বিশেষত লালবাগ ভিত্তিক যারা ব্যবসা করেন বা আপনার আমিনবাজার ভিত্তিক যারা ব্যবসা করেন আড়তদাররা, হ্যাঁ, এইটা আপনার কিনে। তো এইখানে দেখা যাচ্ছে রাতে অনেকে 200-300 পিস করে চামড়া নিয়ে আসছে রাতে 2টা 3টার পরে। সেই সময় কিন্তু আসলে এটা ম্যানেজমেন্ট করাটা সো টাফ, বিকজ আপনার লেবার লাগবে এবং আপনার লবণ লাগবে, সেই ব্যবস্থাপনাটা তাদের কাছে ছিল না। তো ওই সময় এটা দেখা গেছে যে মৌসুম ব্যবসায়ীরা কম দামে বিক্রি করে আপনার চলে আসছে, এবং এইখানে কিন্তু 50% চামড়াই কিন্তু আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কারণ রাতে 2টার পরে যেখানে আপনার 18-20 ঘন্টা অতিবাহিত হয়ে যায়, সেখানে এই ওয়েদারের ভিতরে আপনি কিভাবে আশা করেন যে এই চামড়া আপনার টিকে থাকবে? যার কারণে দেখা গেছে যে আপনার কিছু কিছু মৌসুম ব্যবসায়ীরা লসের সম্মুখীন হয়েছে। চামড়ার মানটা খারাপ হওয়ার কারণে তারা দাম কম পেয়েছে। চামড়ার মান, আপনি যে সময় বাজারে যাবেন, আপনি খারাপ জিনিসটা যদি একটা পচা মাছ আপনি দেখেন, আপনি কোনো সময় নেবেন না, আর আপনি এটা দামও দিবেন না। ঠিক চামড়ার ক্ষেত্রেও এরকম, যে আপনি কেন আপনি টাকা দিয়ে ভালো খারাপ জিনিস কিনবেন? আচ্ছা, একই সঙ্গে আড়তদাররা কিংবা আপনারাও বিভিন্ন সময় বলছিলেন এবার সরকার যে দামটা নির্ধারণ করেছে সে দামটাও নাকি একটু হাই হয়েছে, আপনারা বলছিলেন। দেখুন, এইখানে আমি মনে করি যে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আপনার কিন্তু কাঁচা চামড়া ঢাকা শহরে 800 টাকা এবং ঢাকার বাইরে 700 টাকা সুপারিশ করেছিল, কিন্তু সেখানে কিন্তু লবণযুক্ত একটি চামড়ার দাম 1350 টাকা নির্ধারণ করেছে। আমি মনে করি এটা আসলে বেশি হয়েছে, কিন্তু এখানে আবার সরকার কিন্তু ঢাকার চামড়াটা 60-65 টাকা, অর্থাৎ 5 টাকা করে ফুটে বাড়িয়েছে, এবং ঢাকার বাইরে চামড়াটা 55 থেকে 60 টাকা করেছে। তো আমি মনে করি যে আমার অন ইন অ্যাভারেজ আসলে ঢাকা সহ বাইরের চামড়াগুলো 50 থেকে 55 টাকা স্কোয়ার ফিটে আপনার বিক্রি হবে, লবণযুক্ত চামড়াগুলো। তার মানে সব কিছু মিলে তাহলে কি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা আপনাদের ঠিক থাকবে কিনা? আমার মনে হয় যে ঠিক থাকবে, কারণ এইবার যে 10 দিন ঢাকার বাইরে চামড়া ঢাকার ভিতর ঢুকতে না দেওয়ার কারণে কিন্তু বিভিন্ন মফস্বল শহরে চামড়াগুলো আপনার মজুত করে রাখা হয়েছে। তো আমি মনে করি যে প্রপার যদি লবণ দেওয়া হয় তাহলে 2 মাস 3 মাস পর্যন্ত এটা আপনার রাখা সম্ভব, এবং এটা ধাপে ধাপে ট্যানারি মালিকদের কাছে আসবে এবং ট্যানারি মালিকরা এটা প্রসেস করে এক্সপোর্ট করবে। তো আমি মনে করি যে এটা একটা ভালো একটা কাজ হয়েছে এই বছর। জি, শাহিন আহমেদ, আমরা দেখি যে যখন এই কোরবানির এই মৌসুম আসে এবং চামড়া খাতের যখন সবচেয়ে বড় মৌসুম চলে এই সংগ্রহের সময়, তখন একটি আলোচনা সবসময় আসে যে চামড়া পাচার হওয়ার একটি সম্ভাবনা। 1, 2 হচ্ছে এবার তো একটি আলোচনা নতুন করে এসেছে যে কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানির সিদ্ধান্ত সরকার নিয়েছে। তো এই সিদ্ধান্তর ফলে আসলে আপনাদের এই সেক্টরে কি ইম্প্যাক্ট পড়বে সেটি সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাবো, তবে তার আগে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। আজ আমরা আলোচনা করছি দেশের চামড়া খাতের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তো এবার নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান জনাব শাহিন আহমেদ। জনাব শাহিন আহমেদ, বিরতির আগে আপনার কাছে আমার প্রশ্ন ছিল, এই যে এবার যে ওয়েট ব্লু এবং কাঁচা চামড়া রপ্তানির যে সরকার সিদ্ধান্ত নিয়েছে সেটির কি ইম্প্যাক্ট পড়তে পারে, আর হচ্ছে চামড়া পাচারের কোনো আশঙ্কা আপনারা করছেন? দেখুন, এইখানে আমরা মনে করি যে এবছর কাঁচা চামড়া পাচার হওয়ার সম্ভাবনা একবারেই ক্ষীণ, কারণ যে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে কিন্তু আসলে আমাদের রাজনৈতিক একটা প্রবলেম আপনার চলছে। তো এই কারণে দেখা যাচ্ছে যে বর্ডার গার্ড সহ আপনার ওই পাশে আপনার সতর্ক অবস্থা, মানে দুই পাশে সীমান্ত রক্ষীরাই সতর্ক, এবং আপনার এইখানে আমার মনে হয় না এই বছর আপনার কাঁচা চামড়া আপনার পাচার হবে। কিন্তু আপনার যে কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া যে রপ্তানির আদেশ দিয়েছে, আমার জানা মতে যে কাঁচা চামড়া বাংলাদেশ থেকে কোনো দেশে আপনার কিনবে না,
এইটার আরেকটু কয়েকটি আপনার লজিস্টিক ধাপ আছে, যেমন বিশেষত ফ্রোজেন কন্টেনার প্রয়োজন হয় এটাকে আপনার শিপমেন্ট করতে হলে, সেটাও আমাদের অ্যাভেলেবেল নেই এই চিটং বন্দরে। এবং পাশাপাশি আমার যে ওয়েট ব্লু চামড়া, আপনি দেখুন এখানে কিন্তু ওয়েট ব্লু চামড়া 1990 সালে আপনার নিষিদ্ধ করা হয়েছিল ভ্যালু অ্যাডিশন করার জন্য। আমরা চাই যে এখানে আমাদের পণ্য তৈরি করে আমরা যাতে আরও বেশি আকারে 200%, 250% ভ্যালু অ্যাডিশন করতে পারি। সেইখানে আজকে 30-35 বছর পরে এসে আপনার যদি ওয়েট ব্লু আপনার পারমিশন দেওয়া হয়, এটা আমি মনে করি যে এটা শিল্পের জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত। তো আমি মনে করি যে আসলে সরকার হয়তো বা এটাকে কাঁচা চামড়ার দরটাকে একটা নিয়ন্ত্রণ রাখার জন্য একটা স্ট্র্যাটেজি নিয়েছে হয়তোবা, সরকার তাই বলেছে। হ্যাঁ, আমার মনে হয় না এটা আপনার দীর্ঘদিন আপনার এটা অব্যাহত রাখবে। তবে আমি মনে করি যে ইন্ডাস্ট্রির জন্য এটা হবে আত্মঘাতী, এবং পাশাপাশি আপনার এটা যে এইটার প্রভাবে কিন্তু শ্রমিকরা তার কর্মসংস্থান হারাবে, আমাদের 10,000 কোটি টাকার যে বিনিয়োগ সেটা কিন্তু ঝুঁকিতে পড়বে। এবং পাশাপাশি আমাদের এই শিল্পী কিন্তু আপনার অনেক ব্যাকওয়ার্ড লিঙ্কেজ লোক আপনার কাজ করছে, বিশেষত আপনার প্রচুর কেমিক্যাল ব্যবসায়ী, আপনার বাইং ব্যবসায়ী, আপনার সবাই কিন্তু এটার ক্ষতিগ্রস্ত হবে। মানে আমি মনে করি যে এইটা কিন্তু একটা বিভিন্ন ধাপের লোক এখানে কাজ করছে। সুতরাং আমি মনে করি যে এই যে ওয়েট ব্লু পারমিশন দিয়ে আপনার ট্যানারি ইন্ডাস্ট্রির মানে কে আরও বেশি পলিউটেড করবেন। সুতরাং আমি মনে করি যে এটাকে কোনোভাবে দেওয়া উচিত নয়। এটাকে আরও কিভাবে আপনার প্রোডাক্ট তৈরি করা যায় এবং ডাইভার্সিফিকেশন আরও কীভাবে বৃদ্ধি করা যায় সেদিকে মনোযোগ দেওয়া উচিত। আপনি একটি ভালো কথা বললেন যে কিভাবে আরও ডাইভার্সিফিকেশন করা যায় এবং কিভাবে আরও বেশি প্রোডাক্ট তৈরি করা যায় সেদিকে আমরা গুরুত্ব দেব। হ্যাঁ, অবশ্যই। কিন্তু একটি বিষয় তো ঠিক যে এখন পর্যন্ত চামড়া রপ্তানির যে বাজারটা সেটি তো একক দেশের উপর নির্ভরশীল। শুধুমাত্র চীন আমাদের কাছ থেকে চামড়া নিচ্ছে। অন্য দেশে তো আমরা চামড়া রপ্তানি করতে পারছি না, বিকজ আমাদের LWG সনদ নেই। সেটির কারণ হচ্ছে যে ট্যানারি পল্লীতে আপনার CETP এখনও পুরোদমে কাজ করছে না বা সীমাবদ্ধতা আছে। তো এই রকম বাস্তবতার ক্ষেত্রে আসলে তাহলে কি, তাহলে আমরা সম্ভাবনা কতখানি কাজে লাগাতে পারবো? দেখুন, এখানে আমি মনে করি যে ওয়ার্ল্ডের মাত্র 20% বায়ার LWG সার্টিফিকেট চায়। তার বাইরেও কিন্তু আপনার BSA M4E ISO সার্টিফিকেট এগুলো কিন্তু আপনার প্রযোজ্য। তো আমি মনে করি যে এই সার্টিফিকেটের বাইরেও অনেক বায়ার আছে যেগুলো আমরা তাদেরকে টাচ করতে পারি। কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের যে আজকে দীর্ঘ 5 যুগ ধরে কিন্তু আমরা একটা প্রোডাক্টের উপর নির্ভরশীল, বিশেষত ক্রাস্ট লেদার এবং আপনার কিছু ফিনিশ লেদার, যেটা কিনা আমরা ফুটওয়্যার এবং লেদার গুডসে তৈরি করি। অথচ আমাদের কিন্তু সেই প্রোডাক্ট ডাইভার্সিফিকেশান আমরা করতে পারি না। যেমন আমাদের ওয়ার্ল্ডে কিন্তু প্রচুর ফার্নিচার লেদার প্রয়োজন আছে এবং প্রচুর আপনার কাঠ শিট আপনার লেদার প্রয়োজন হয়। তো আমরা কিন্তু সেগুলো আমরা করতে পারিনি, কারণ আমাদের সেই কোয়ালিটি আমরা তৈরি করতে পারিনি। তো আমার মনে হয় যে এইখানে এখন সময় এসেছে আমাদের প্রোডাক্টটাকে ডাইভার্সিফিকেশন করা, যে আরও অন্যান্য প্রোডাক্ট কীভাবে তৈরি করা যায় আমাদের চামড়া দিয়ে। তাহলে আপনার এই যে একক বাজারের উপরে নির্ভরশীল, সেই নির্ভরশীলতাটা কমানো যাবে। সেক্ষেত্রে তাহলে আমরা কেন পারছি না ডাইভার্সিফিকেশন করতে? আমরা কেন পারছি না? বাংলাদেশে তো লেদার রিসার্চ ইনস্টিটিউট এবং লেদার টেকনোলজি কলেজও আছে। তো সেখান থেকে কি কোনো রিসার্চ হচ্ছে না, কিংবা সেখান থেকে কি আপনারা কোনো ইনোভেশনের ক্ষেত্রে কোনো আইডিয়া পাচ্ছেন না? তাহলে কেন ডাইভার্সিফিকেশনটা হচ্ছে না? জি, ধন্যবাদ, আপনি ভালো কথা বলেছেন। দেখুন, এইখানে লেদার রিসার্চ ইনস্টিটিউট ধামরাই এবং লেদার ইনস্টিটিউট অফ আপনার ঢাকা ইউনিভার্সিটি যেটা আছে, সেখানে কিন্তু আসলে আমি মনে করি যে LRI'র কোনো ইনোভেশন কোনো কাজ নেই। তারা একটা প্রোডাক্টও ইনোভেট করতে পারেনি এ পর্যন্ত। অথচ পার্শ্ববর্তী দেশ যদি আপনি ভারতের কথা বলেন, তাদেরও কিন্তু রিসার্চ লেদার ইনস্টিটিউট আছে। তারা কিন্তু নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনতেছে। তারা কিভাবে কস্ট মিনিমাইজ করা যায়, কেমিক্যালস কস্টিং কমানো যায়, তারা এটা নিয়ে রিসার্চ করছে। তারা নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনছে। কিন্তু আমাদের লেদার রিসার্চ ইনস্টিটিউট আপনার এটা শুধু নামেই আছে, কিন্তু তাদের কোনো কাজ নেই। অথচ এখানে কোটি কোটি টাকা বছরে খরচ করছে। এবং আপনি যেটা বলছেন যে লেদার ইনস্টিটিউট, যেখানে আপনার যে BSc MSc কোর্স করা, ওইখানে
আপনার এইখানে কিন্তু আসলে যে সিলেবাসগুলো পড়া সেটা গতানুগতিক, এবং আপনার এইটাকে আমি মনে করি যে বহির্বিশ্বের যে লেদার ইনস্টিটিউট আছে তার সাথে কোনো অ্যালাইন করেনি, যার কারণে দেখা গেছে যে সেই ব্রিটিশের সময়ের যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট নিয়ে তারা পড়ালেখা করছে, তার মানে বৈচিত্র্য বা নতুনত্ব নেই, নতুনত্ব কিছু নেই। এবং তাদের যে আপনার ফ্যাকাল্টি যেটা ধরেন আপনার লেদার এবং লেদার গুডস ফুটওয়্যার্স, আপনার এইখানে কিন্তু তারা মানে ইনোভেটিভ কোনো কিছু আপনার এখান থেকে বের করতে পারছে না, এখানে প্রোডাক্টিভ কিছু বের হচ্ছে না। এইখানে আমি দেখি যে লেদার ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা আপনার এখান থেকে পাশ করার পরে তারা দেখা যাচ্ছে যে এইটাকে সুইচ করে তারা কিন্তু আপনার অন্য সেক্টরে ঢুকে যাচ্ছে, অর্থাৎ গভর্নমেন্ট জবে ঢুকছে, বিভিন্ন ব্যাংকিং সেক্টরে ঢুকছে। তো আমি মনে করি যে এইটাকে আরও আধুনিকায়ন করতে হবে এবং পাশ্চাত্য বিশ্বের সাথে মিল রেখে কিন্তু এই সিলেবাসগুলো তৈরি করতে হবে, এবং রিসার্চ অবশ্যই আপনার করতে হবে, রিসার্চ ছাড়া এটার কোনো বিকল্প নেই। না, আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা তো অনেক দিন ধরেই দেখছি যে আমাদের চামড়ার বাজার একটি দেশের উপর নির্ভরশীল। সেটি আপনি যেটি বললেন যে যেহেতু বৈচিত্র্য নাই, রিসার্চ নাই, সেটি একটা কারণ। আরেকটি কারণ তো হচ্ছে যে আমাদের বৈশ্বিক সনদ নাই, সেটিও একটি কারণ। তো আমার কথা হচ্ছে যে তাহলে কি চীনের বিকল্প কোনো কান্ট্রি নেই? আমাদের বিকল্প দেশগুলো কি হতে পারে রপ্তানির ক্ষেত্রে? দেখুন, বিকল্প দেশ অনেক আছে, কিন্তু আমরা সেই মার্কেট ডাইভার্সিফাই করতে পারছি না। আমাদের যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো গতানুগতিক মার্কেটে ফেয়ার করছে, তারা কন্ট্রিবিউশন করছে, কিন্তু সেটার আউটপুট আসছে না। অথচ আমাদের কিন্তু বিকল্প মার্কেট আছে, নর্থ ইস্ট ইউরোপ আছে, যেমন আপনার পোল্যান্ড আছে, আমার রোমানিয়া আছে, আমি যে হাঙ্গেরি সহ আমি এইসব দেশগুলো মার্কেটিং করতে পারি, কিন্তু ইটালি আমার একটা বড় মার্কেট আছে। কিন্তু আমরা কিন্তু সেখানে বড় বড় ফেয়ার হয়, যেমন মিলান ফেয়ার বা ফুটওয়্যারের জন্য গার্দা ফেয়ার, সেখানে কিন্তু আমাদের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো কিন্তু সেখানে স্টল নিতে পারে, আমাদেরকে সাপোর্ট দিতে পারে। যাদের যেসব কোম্পানিগুলো সক্ষমতা নেই, ছোট কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট নিয়ে ওখানে আপনার হাজির হতে পারে, তাহলে কিন্তু আপনার নতুন নতুন বাজার আপনার সৃষ্টি হতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, আমরা শুধু এক কেন্দ্রিক মার্কেটের উপরে ডিপেন্ড করে আছি, এবং আমরা কিন্তু ঘুরে ফিরে সেই জাপান মার্কেটে ফেয়ার করছি, আমরা চায়নাতে ফেয়ার করছি, এর বাইরে কিন্তু আমরা যেতে পারছি না, আমরা এটার ভিতরে ঘুরপাক খাচ্ছি। সুতরাং আমাদের যে এম্বাসিগুলো আছে তাদের একটা অগ্রণী ভূমিকা আপনার পালন করা উচিত, যে বাংলাদেশ প্রোডাক্টের শোকেসিং করা। আমি মনে করি যে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে কিন্তু আপনার একটা বড় বাজার আপনার সৃষ্টি হতে পারে। আপনার অস্ট্রেলিয়াতে আপনার একটা বড় বাজার সৃষ্টি হতে পারে, সাউথ কোরিয়াতে হতে পারে, কিন্তু আমরা সেটা করতে পারছি না। আচ্ছা, যেটি আপনারা বিভিন্ন সময় বলেন যে যেহেতু বাজারটা একক দেশের উপর নির্ভরশীল, চীনের উপর, তো তাহলে চীনের ব্যবসায়ীরা কিংবা চীন আপনাদেরকে বিভিন্নভাবে জিম্মি করছে কিনা, যেটি আপনারা বিভিন্ন সময় সংবাদ সম্মেলনেও অভিযোগ করে থাকেন। দেখুন, এইখানে চাইনিজ, সেটা কিভাবে জিম্মিটা করছে? দেখুন, এইখানে চাইনিজ 8-10টি কোম্পানি আপনার বাংলাদেশ থেকে চামড়া নেয়, তারা রাতে বসে সিদ্ধান্ত নেয় আগামীকালকে কি প্রাইস দিবে। তারা কিন্তু তারা সিন্ডিকেট করে কিন্তু বাংলাদেশের এই ব্যবসা করছে, এবং আপনার বাংলাদেশের চামড়ার ব্যবসাটা টোটাল কন্ট্রোল আপনার চাইনিজদের হাতে এখন চলে গেছে। সুতরাং আমরা মনে করি যে এখানে ট্যানের মালিকদের একটা অগ্রণী ভূমিকা আছে, যারা বাইং এজেন্ট আছে তাদের একটা অগ্রণী ভূমিকা আছে, যে চামড়া তৈরির ক্ষেত্রে কোনো আপনার অ্যাডভান্স টিটি ছাড়া যাতে আপনার চামড়া এখানে উৎপাদন না করে। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ট্যানারই আপনার অ্যাডভান্স উৎপাদন করে আপনার চামড়া রেখে দেয়, চাইনিজরা সেটা কম দামে আপনার কিনে। তো এখানে আমি দেখি যে আফটার অল ট্যানের মালিকরা ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এখান থেকে আমাদের উত্তরণের পথ কি? এইখান থেকে আমাদের উত্তরণের পথ আপনার যে আমাদের ট্যানারিগুলো কমপ্লাইন করা, এবং চাইনিজ বায়ারদের ক্ষেত্রে একটা নীতি তৈরি করা, যাতে তারা চামড়ার কন্ট্রাক্ট দিয়ে চামড়া প্রোডাকশন করার পরে যাতে কোনোভাবে আপনার প্রাইস কমাতে না পারে, এবং একটা স্ট্যান্ডার্ড প্রাইস আপনার সরকারের মাধ্যমে আপনার এটা করে দেওয়া, যাতে আপনার এই প্রাইজের নিচে আপনার কোনো ট্যানারি সেল করতে না পারে। তাহলে দেখবেন যে আমি মনে করি যে এদেরকে আপনার ঠেকানো সম্ভব। সেক্ষেত্রে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে এখন 310 মার্কস দরকার, সেটি হচ্ছে আপনার সিইটিপির উপর নির্ভর করছে। তো সেই
সেটি না পাওয়া পর্যন্ত ট্যানারি মালিকগুলো বা ট্যানারিগুলো ভালো করার কোনো সুযোগ নাই, কিংবা আমাদের যে সম্ভাবনা সেগুলো আমরা কাজে লাগাতে পারছি না। তাহলে এখন যে পরিস্থিতি সিইটিপির আছে, তাহলে সেক্ষেত্রে সেটার বিকল্প কী, কীভাবে সেটার সংস্কারটা হতে পারে, সেখানে কি পরিমাণ টাকা লাগতে পারে, কিংবা কিভাবে সেটি হতে পারে, সেই প্রশ্নের উত্তরটি আমি আপনার কাছে জানবো। তার আগে আরেকটি বিরতি নিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি স্টক। এবার নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি স্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের চামড়া খাতের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জনাব শাহিন আহমেদ। জনাব শাহিন আহমেদ, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। জি শাহিন আহমেদ, আপনি সিইটিপির যে প্রবলেমের কথাগুলো বলছেন, সুতরাং এই সমস্যাটা কাটিয়ে ওঠার জন্য মানে আমাদের বিকল্প কি হতে পারে বা কিভাবে এটা সমাধান হতে পারে? হ্যাঁ, আপনি খুব সুন্দর কোশ্চেন করেছেন। এটার বিকল্প হতে পারে এটা যেটা সেন্ট্রাল ইফুলিন ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটা 25,000 কিউবিক মিটার আমরা এতদিন শুনেছি, এটা আসলে ধারণ ক্ষমতা 14,000 কিউবিক মিটার। তো এইখানে একটা বড় শুভঙ্করের ফাঁকি হয়েছে, এইখানে বড় একটা দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির সাথে যারা জড়িত আমরা সেটার বিচার চেয়েছি, কিন্তু এখানে বিকল্প হলো এটাকে আপনার রেটিফিকেশন আপগ্রেডেশন উইথ এক্সপানশন করা। এইটা ছাড়া আমি দেখি না এটার কোনো বিকল্প। এটাকে আপনার ইউরোপীয় ইউনিয়ন আপনার একটা ইটালিয়ান কোম্পানিকে এটা গ্যাপ অ্যানালাইসিস করার জন্য দিয়েছে, এবং এটা অ্যাসেসমেন্ট করার জন্য ফুল অ্যাসেসমেন্ট রিপোর্ট তারা দিবে, এবং আমরা মনে করি যে এটা কম্প্রিহেনসিভ একটা রিপোর্ট পাওয়ার পরে আমরা এইটা সরকারের কাছে অবশ্যই জমা দিবে। দেওয়ার পরে সরকার কি ব্যবস্থা নেয় সেটা আমরা সরকারের কী নেয় সেটা আমরা দেখব। কিন্তু আমরা চাই যে এই রিপোর্টটা যাতে দ্রুত পাওয়া যায় সেই ব্যাপারে আমরা লবিং করছি। এবং পাশাপাশি এটা আরেকটা বিকল্প হলো যে এইটার সিইটিপি ধারণ ক্ষমতা যেহেতু কম, 20টি ট্যানারি কিন্তু আপনার তাদের নিজস্ব সক্ষমতা ইটিপি করতে পারে তাদের সেই প্রেমিসিসে, তাদের সেই পর্যাপ্ত জায়গা আছে। আমি যদি 20টি ট্যানারিকে যদি পার্সোনাল ইটিপির অনুমোদন দিয়ে দিই এবং পাশাপাশি আমি যদি সফট লোনের মাধ্যমে তাদেরকে ইটিপি করার সুযোগ দিই, তাহলে কিন্তু আপনার টোটাল সিনারিওটা আপনার চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে যদি আপনি দুটো সমাধানের পথ বলেছেন, একটা হচ্ছে না, একটি হলো আপনার যাদের সেই সক্ষমতা নেই, যাদের জায়গা নেই, ধরেন 10,000 5,000 স্কোয়ার ফিট বা 20,000 স্কোয়ার ফিট ট্যানারির পক্ষে কোনোভাবে ইটিপি করা সম্ভব নয়, তারা কিন্তু সেন্ট্রাল ইফুলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিতরেই থাকতে হবে। এবং যারা এখন সক্ষমতা আছে আমরা পার্সোনাল ইটিপি করার, তাদেরকে আপনার সুযোগ দিতে হবে সফট লোনের মাধ্যমে, যাতে এইটা আপনার ইটিপি করতে পারে এবং তারা যাতে কমপ্লায়েন্ট হয়ে বের হয়ে আসতে পারে। যেটা এখন আছে সেইটা সংস্কার করতে কত টাকা লাগবে, এক। দুই হচ্ছে, আর যাদের নিজস্ব সিইটিপি তৈরি করার সক্ষমতা আছে কিংবা জায়গা আছে, তাদের কি পরিমাণ টাকা লাগবে যেটা সরকার তাদেরকে ঋণ দিয়ে সহায়তা করতে পারে? দেখুন, এখানে আসলে আমি মনে করি যে ইটাল প্রযুক্তি যে কোম্পানি অ্যাসেসমেন্টটা করছে, তাদের ধারণা হয়তো বা এটা যদি এক্সপানশনও করে, আমার মনে হয় যে এটা 300 থেকে 350 কোটি টাকা আপনার এই রেটিফিকেশন আপগ্রেডেশন উইথ আপনার এক্সপানশন সহ সম্ভব। আর এখানে যদি পার্সোনালি ইটিপি করে, আমি মনে করি 200 থেকে 250 কোটি টাকা যদি ঋণ দেওয়া হয়, তাহলে এটা আপনার এই 20টি প্রতিষ্ঠান কিন্তু আপনার ইটিপি করতে সক্ষম। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই 500 কোটি টাকা হলে সমস্ত সমস্যার সমাধান? অবশ্যই। যদি সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় 500 কোটি টাকার বিনিময়ে, তাহলে আমাদের এই 500 কোটি টাকার এগেইনস্টে কিংবা 500 কোটি টাকা খরচ করে আমি বেনিফিট কত হাজার কোটি টাকা পাবো? দেখুন, এইখানে যদি আমি অন্ততপক্ষে বিলিয়ন ডলারও ধরি, $5 বিলিয়ন অন্ততপক্ষে আপনার প্রায় 50,000 কোটি টাকা আমরা কিন্তু এই খাত থেকে আর্ন করতে পারি। আপনি দেখুন, এখানে পার্শ্ববর্তী দেশ ভারতে 139টি প্রতিষ্ঠান কিন্তু আপনার LWG সার্টিফাইড, অথচ ট্যানারি পরিবেশ আমাদের চেয়ে খুব নিম্নমানের, কিন্তু স্টেট গভর্নমেন্ট তাদেরকে ফ্যাসিলিটেট করেছে, তাদেরকে সফট লোনের মাধ্যমে সুবিধা দিয়ে আপনার তাদেরকে এই ইন্ডাস্ট্রিগুলো গ্রিন করেছে, গ্রিন ফ্যাক্টরি। অথচ চায়নাতেও কিন্তু 104টি গ্রিন ফ্যাক্টরি আছে LWG সনদপ্রাপ্ত। হ্যাঁ, সেখানের চাইনিজ গভর্নমেন্টও কিন্তু তাদেরকে ফ্যাসিলিটেট করছে। তো বিশ্বের বিভিন্নভাবে আপনার আর্জেন্টিনা বলেন বা ইজিপ্ট বলেন, এখানে কিন্তু সরকার ইন্ডাস্ট্রি করে দিয়েছে
সিটিপি করে দিয়েছে, তারা জাস্ট যে আপনার ওইখানে মেশিনগুলো স্থাপন করে তার উৎপাদন করেছে। অথচ আমরা কিন্তু নিজের টাকায় 10,000 কোটি টাকা বিনিয়োগ করে আমরা জমি কিনেছি, মেশিনারিজ কিনেছি, বিল্ডিং করেছি, কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু ওইভাবে আমাদেরকে কোনো ফ্যাসিলিটেট করা হয়নি। এমনটাও হচ্ছে কিনা যে আপনাদের চামড়ায় বা আমাদের চামড়া কম দামে চীন কিংবা জাপান কিংবা হংকং ইম্পোর্ট করছে, তারাই আবার চামড়াটা প্রক্রিয়াজাত করে বাড়তি দামে আবার আমাদের কাছেই এক্সপোর্ট করছে কিনা? হ্যাঁ, অবশ্যই আপনি সুন্দর কোশ্চেন করেছেন। আমি গত বছর চায়নায় গিয়েছিলাম, আমি দেখি যে বাংলাদেশের চামড়া নিয়ে তারা LWG সনদপ্রাপ্ত ট্যানারিগুলোতে আপনার বিক্রি করছে। তারা এটাকে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করে ভ্যারাইটি প্রোডাক্ট তৈরি করে তারা আবার এটা কিন্তু থার্ড পার্টির কাছে বিক্রি করছে। অর্থাৎ আপনার আমাদের নন কমপ্লায়েন্ট ট্যানারি থেকে কিনে নিয়ে তারা কমপ্লায়েন্ট ফ্যাক্টরিতে বিক্রি করে তারা কিন্তু মুনাফা নিচ্ছে। দেখা যাচ্ছে আমরা যে চামড়া 70 সেন্টে বিক্রি করি, তারা কিন্তু $2 পর্যন্ত সেখানে বিক্রি করছে। একটা বিশাল মুনাফা তারা অর্জন করছে। আপনার চামড়াই আপনাকে দিচ্ছে, মাঝখান দিয়ে বেশি টাকা নিয়ে তারা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং তার ওই যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা বললাম, যে ফিনিশড প্রোডাক্ট, আপনার ফিনিশড লেদার আমাদের কিন্তু আসলে গতানুগতিক, আমাদের টেকনিশিয়ানরা ওই লেভেলের যেতে পারে না এবং ওই প্রোডাক্টও তৈরি করতে পারে না। সুতরাং আমি মনে করি যে আমাদের যে শত শত টেকনিশিয়ানরা আছে তাদেরকেও আসলে বিদেশে নিয়ে আপনার হাতে কলমে শেখানো উচিত, যে প্র্যাকটিক্যালি নিয়ে আপনার বিভিন্ন ইনস্টিটিউটে আপনার এই ফিনিশগুলো শেখানো দরকার, ল্যাবগুলোতে এই ফিনিশগুলো আপনার শেখানো দরকার, তাহলে আপনার কিছু আউটপুট তাদের থেকে পাবে। শাহিন আহমেদ, আপনার সঙ্গে এই যে চামড়া খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পরিপ্রেক্ষিতে একটা বিষয় বুঝতে পারলাম, সেটি হচ্ছে যে এই যে বিভিন্ন সময় আলোচনায় যে বলা হয় যে গার্মেন্টসের পরেই আমাদের নেক্সট হচ্ছে লেদার ইন্ডাস্ট্রি, চামড়া খাত। তো তাহলে আপনার সঙ্গে আলোচনায় যে সমস্ত সমস্যাগুলো উঠে আসলো, চিহ্নিত হলো, সেগুলো তো সমাধান অনেক দিন ধরেই হচ্ছে না। অর্থাৎ সমস্যা চিহ্নিত কিন্তু সমাধানটা বিলম্বিত হচ্ছে। তাহলে আমরা যে এখন বলছি যে চামড়া সেক্টর নেক্সট, গার্মেন্টসের পরে চামড়া, তাহলে কি আমাদের এই সম্ভাবনা কি তাহলে কাজে লাগানো যাবে না, বা সেটি কি? দেখুন, আমরা আশাহত জাতি না, কারণ আমরা 2017 সালে হাজারীবাগ থেকে কিন্তু আমাদেরকে একদিনের নোটিশে উচ্ছেদ করেছিল। আমরা সেই খোলা মাঠের ভিতরে আমরা এই সুন্দর সুন্দর ইন্ডাস্ট্রি তৈরি করেছি। বাংলাদেশে যা কিছু উন্নয়ন হয়েছে সেটা কিন্তু আপনার প্রাইভেট সেক্টরের মাধ্যমে হয়েছে। তো আমরা মনে করি যে আমরা প্রাইভেট সেক্টরে একদিন না একদিন ঘুরে দাঁড়াবো, এবং আমরা কিন্তু আমরা এই যে এক্সপোর্ট, আমাদের যে বাস্কেট, আমরা যে মাত্র 0.4% আমরা শেয়ার করছি ওয়ার্ল্ড লেদার মার্কেটে, এটা খুবই অপ্রতুল। আমরা মনে করি যে এটা 3%, 4% যাওয়া উচিত। ওয়ার্ল্ড ক্যাটেলের যেখানে 4% আমার বাংলাদেশে উৎপাদন হচ্ছে, সেখানে আমরা লেদার গুডস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। সুতরাং আমরা মনে করি যে এই সম্ভাবনাময় এই সেক্টরটাকে যদি সরকার নার্সিং করে এবং আমাদের যে সুযোগ সুবিধাগুলো দেয়, তাহলে আমরা মনে করি যে এই ট্যানারি শিল্প কিন্তু ঘুরে দাঁড়াবে, লেদার সেক্টর টোটালি ঘুরে দাঁড়াবে। জি, আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আমরা তো অনেক দিন ধরে দেখছি যে আমাদের চামড়ার রপ্তানি $1 বিলিয়ন বা তার কিছু বেশি, এর মধ্যেই ঘুরপাক খাচ্ছে। কিন্তু 2030 সালের মধ্যে তো একটা টার্গেট আছে যে $12 বিলিয়ন। এটি কি আমাদের স্বপ্নই থেকে যাবে, নাকি আসলে অর্জন করা সম্ভব? দেখুন, এখানে 2021 সালে 22 সালে চামড়া উন্নয়ন নীতিমালাতে 25 সাল পর্যন্ত $5 বিলিয়ন টার্গেট ধরা হয়েছিল, কিন্তু এটা ঘুরে বালি হয়েছে। আমরা আবার বাণিজ্য মন্ত্রণালয় 2030 সাল নাগাদ আপনার এটাকে $12 বিলিয়ন ধরেছে। কিন্তু আপনি যদি আমাদের এই সুযোগ সুবিধাগুলো না দেন এবং ট্যানারি শিল্পের যারা আজকে এই যে ক্লাসিফাইড আছে তাদেরকে ব্যবসা করার সুযোগ না দেন, তাহলে কোনোভাবে এই সম্ভাবনা আপনার থাকবে না এবং এটা কোনোভাবে অ্যাচিভ করা সম্ভব নয়। কারণ আমরা বারবার টার্গেট মিস করছি আমাদের যে কমপ্লায়েন্ট ফ্যাক্টরি না করার কারণে, আমরা কমপ্লায়েন্ট না হওয়ার কারণে, এবং আমরা এইখানে কিন্তু যে FDI ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমরা আনতে পারিনি, সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়। আমরা যদি সেই পরিবেশ তৈরি করতে পারতাম, তাহলে হয়তোবা আপনার মনে করেন যে আমরা এই সেক্টরে আরও বিনিয়োগ আনতে পারতাম, কিন্তু এই সেক্টরে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মাত্র 0.2% হয়তোবা হবে। বেশি হওয়ার সম্ভাবনা আছে আপনার, যদি অবশ্যই আছে বেশি হওয়ার সম্ভাবনা, কিন্তু সেই পরিবেশ আপনার তৈরি করতে হবে। এবং যারা আজকে ক্লাসিফাইড আছে, যারা ভালো ব্যবসায়ী ছিল, অনেকে আপনার ঋণগ্রস্ত হয়ে গেছে, তাদের ব্যাপারে আপনার
পদক্ষেপ নেওয়া উচিত বলে আমরা মনে করি। শাহীন আহমেদ, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার এই চামড়া খাতের উন্নয়নের ক্ষেত্রে কিংবা আপনার আরও কিছু বলার আছে কিনা, বা সার্বিকভাবে আপনি কি বলতে চান? দেখুন, এখানে আপনার আসলে চামড়া খাতে উন্নয়নে সম্মিলিত একটা প্রয়াসের দরকার। এখানে যদি হলিস্টিক একটা আপনার মানে আমরা ওয়ার্ক না করতে পারি, তাহলে কিন্তু আপনার এই শিল্প আপনার উন্নয়ন হবে না। কারণ এইখানে দেখা যাচ্ছে যে শুধু মালিক পক্ষ আপনার এটা কোনো কিছু করতে পারে না। এখানে মালিক, শ্রমিক, সরকার, এখানে মানে সবাইকে নিয়ে আপনার এখানে কাজ করতে হবে এইটার উন্নয়নের জন্য। তাহলে কিন্তু এই শিল্প এগিয়ে যাবে, না হলে আপনার এই শিল্প কোনোভাবে আগাবে না। এখন আপনি ব্যাংকের কথা যদি আমি বলি, আপনারা এই খাতে বিনিয়োগ করতে চান না, কিন্তু এই খাতে যদি আপনার বিনিয়োগ আপনারা অনিশ্চয়িত হন, তাহলে তো ট্যানারি মালিকরা ইনভেস্ট করতে পারবে না। আর এখানে যদি ব্যাংক ইনভেস্ট না করে, তাহলে কিন্তু আমার এই ব্যবসা প্রসারিত লাভ হবে না। সুতরাং আমরা মনে করি যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক সহ যেসব ব্যাংকগুলো আছে, সরকারি নীতি সহায়তা সহ এইগুলো আরও বৃদ্ধি করা উচিত। এবং আমাদের যে সামনে চ্যালেঞ্জ আছে যে মধ্যমায়ের দেশ আমরা যাব 26 সালের পরে, সেখানে কিন্তু অনেক ইনসেন্টিভ উঠে যাবে। সেই ইনসেন্টিভাইজ কীভাবে করা যায় ইন্ডাস্ট্রিগুলোকে, সেগুলোর একটা পলিসি এখন থেকে নিতে হবে, না হলে আপনার কোনো ইন্ডাস্ট্রি আপনার এই দেশে টিকবে না। জনাব শাহীন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।